আসিফ মহিউদ্দিন ভাই বলছেন নিজের দেশে যেতে পারছেন না, তিনি বলছেন তিনি কিন্তু কোপ খেয়েছেন, কোপ। আসাদ ভাই উনিও মাদ্রাসা ছাত্র, একটা সময় মাদ্রাসায় ছিলেন, মুসলিম পরিবারের সন্তান নাস্তিক আসাদ ভাই। এই তো লেটেস্ট নিউজ 1400 বছর হয়ে গেছে। বিশ্বের সমগ্র মুসলিমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে মানে এক রাকাত পর পর যখন দেখবেন এক রাকাত হয়ে গেলে পরের রাকাতে বসে, তখন এই তাব্বাত ইয়াদা আবুল লাহাব, এই যে লাহাব সূরাটা পড়ে। এক রাকাত হয়ে গেলে পরের রাকাতে বসে, তখন এই তাব্বাত ইয়াদা আবুল লাহাব, এই যে লাহাব সূরাটা পড়ে। আসাদ ভাই উনিও মাদ্রাসার ছাত্র, এক রাকাত হয়ে গেলে পরের রাকাতে বসে, তখন এই তাব্বাত ইয়াদা আবুল লাহাব, এই যে লাহাব সূরাটা পড়ে। আসাদ ভাই উনিও মাদ্রাসার ছাত্র। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। তিনিও কি জেলে যাননি? তাকেও কি মারতে চায়নি মানুষ? এগুলো আপনারা জানেন। এত এত রিস্ক নিয়ে কোন পাগল নবীকে নিয়ে কটূক্তি করতে যাবে? আপনি বলুন তো। আসল ঘটনা হচ্ছে ইসলাম ইতিহাস জানবার পরে, নবীর এই সমস্ত ব্যাপার, পার্সোনাল ব্যাপারগুলো জানবার পরে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, নীতি নৈতিকতা সম্পন্ন একজন মানুষ মেনে নিতে পারে না। তখন নৈতিক দায়িত্ব থেকেই মানুষকে সতর্ক করে, সচেতন করে। এই কথাটুকু যেদিন বুঝবেন সেদিন পৃথিবীতে শান্তি আসবে। अच्छा अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। নারীকে ইপটিজিং করার কারণে গণতলাই খায়, পাবলিকের সাথে মার খায়। যে মানুষ একের পর এক নারীর পিছনে ছোটে, কারোর সাথে রিলেশনে, যে আরেকটা মেয়ে যার সাথে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে তাকে সে হোয়াটসঅ্যাপে নাকি গালাগালি করেছিল। ওই যে আপনি একটা মেয়ের নাম বলেছিলেন, ওই মেয়েটার সাথে সে যখন রিলেশন ব্রেকআপ হয়, তখন হোয়াটসঅ্যাপে সেই মেয়েটাকে সে খুবই মানে বাংলা ভাষার সর্বোচ্চ পর্যায়ে নিকৃষ্ট গালাগালি করেছিল। এটা এবং সেটার স্ক্রিনশট মনে আপনার কাছে ছিল এককালে। যাদের জন্মের সমস্যা আছে তারাই একমাত্র আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, আর আসাদ নিজেই ছিল চরিত্রহীন এবং লম্পট। নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ, আর এখানে ইন্ডিয়াতে আসার পরে সে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি খুবই সংকীর্ণ, এবং সে এই নিজের হাত দিয়ে একটা নারীকে প্রচন্ড রকম মানে কিল ঘুষি লাথি মেরে রক্তাক্ত করে জখম করে সে পরিচয় দিল যে সে আসলে একজন মুক্ত মনা না। এই ঘটনা ঘটার পরে নুর আলম ভাই আমাকে বললো যে মাসুদ ভাই, এই কারণেই তাকে আমি ব্লক করে রেখেছিলাম। এটা কারণ আমি তার সম্পর্কে আগেই জানতাম সে হলো এই ধরনের মানে এডিক্টেড সাইকো, মানসিক সমস্যা তার আছে। আর সে মূলত মুক্ত মানুষ, সে হলো একজন মানসিক রোগী এবং একজন নেশাগ্রস্ত মানুষ। আর অবশ্যই আমি বুঝতাম যে আসাদ নূরের জ্ঞানের মাত্রাটা কম, দৌড় কম, যে সারাদিন গাঁজা খায়। গাঁজা খাইয়ে কুল পায় না, সেই আসাদ নূর আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। যদি নবীর চরিত্র নিয়ে কথা না বা পাড়া প্রতিবেশী হোক, সেটা দিয়ে আমার কাছে যায় আসে না। কারণ হচ্ছে আমি তো তৃতীয় পক্ষ, আমি তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না। ওই আপনারা সবার সাথে সেক্স করতে পারবেন, এটা আপনাদের সভ্যতার একটা অন্যতম লক্ষণ। আপনাদের ভিতরে একমত হয়, যদি প্রাপ্তবয়স্ক এবং একমত হয়, হ্যাঁ ভাইয়া, খুব আপনাদের লজিকটা খুব সুন্দর। তাতে কোনো সমস্যা দেখি না। একমত হইলে আপনার আল্লাহ মাফ করুক, আপনার মাদ্রাসার সাথে আপনি করতে পারবেন। কত সুন্দর যুক্তি আপনাদের, অসাধারণ। এটা তো একমত হলে হবে, যদি একমত না হয় এটাই তো বললাম, একমতই হইলো দুইজন, হইয়া তারপরে করতে কত সুন্দর যুক্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিয়ে করে, তাহলে আপনাদের ওইটা গায়ে নুনের দিটার মতো লাগে যায়। ওই ছোট বাচ্চা কি লেগে বিয়ে করতে, কি লেগে এই করতে। यही नहीं, अभी और सुनिए। আরেকজনের সাথে সম্মতি হয়েছে সেক্স করার জন্য, এবং যার সাথে সম্মতি হয়েছে সেও সেক্স করার জন্য সম্মতি হয়েছে। ঠিক আছে, এখন তারা সেক্স করতে উভয় কিন্তু সম্মতি হয়ে গেছে। এটাকে আপনারা আইনেন না, আবার প্রাপ্তবয়স্ক বিষয় আইনেন না, কিন্তু উভয় কিন্তু প্রাপ্তবয়স্ক, ম্যাচিউর। ঠিক আছে, আপনার ওয়াইফ তো অবশ্যই ম্যাচিউর, আর যার সাথে একমত হয়েছে সেও ম্যাচিউর। এখন যেহেতু উভয় একমত হয়েছে, উভয় কি সেক্স করতে পারবে না ভাইয়া? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, ওয়াও, অবশ্যই পারবে আমার ওয়াইফ, যদি তারা দুজন স্বেচ্ছায় সজ্ঞানে যদি তাদের কনসেন্ট থাকে, অবশ্যই পারবে। ও ভাবি দেখেছেন এটা কত বড় মাদার চোখ। কনসেন্ট বিহীন যে কোনো যৌন সম্পর্ক হচ্ছে ধর্ষণ। সেটা দাসী হোক, শিশু মেয়ে হোক, প্রতিবন্ধী হোক, মদ খাওয়ায় হোক, অজ্ঞান করে হোক, যে কোনো কনসেন্ট ছাড়া যে কোনো যৌন কর্ম হচ্ছে ধর্ষণ। আমি কেন বলবো? আপনার ধর্ষণ নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, আপনারা নিজেরাই বলেছেন সেই রাতে আপনারা মাতাল ছিলেন। আমি মজা আয়েগা না ভিড়ো। ছাগল বেটি, মূর্খ বেটি, সেই রাতে কোনো কনসেন্ট নেওয়া হয় নাই। এভারেস্ট একটু আপনি নিজে স্ট্যাটাসে আছে ঘটনা না। আমরা দুজনেই মাতাল ছিলাম, দুজনে কি করেছি সেটা তো আমাদের ব্যাপার, ব্যক্তিগত বিষয়। আমরা দুজনেই মাতাল ছিলাম, দুজনে কি করেছি সেটা তো আমাদের ব্যাপার। মদ খাওয়ায় হোক, অজ্ঞান করে হোক, যে কোনো কনসেন্ট ছাড়া যে কোনো যৌন কর্ম হচ্ছে ধর্ষণ। আমরা দুজনেই মাতাল ছিলাম, দুজনে কি করেছি সেটা তো আমাদের ব্যাপার, ব্যক্তিগত বিষয়। স্ট্যাটাসে আছে ঘটনা না। আমরা দুজনেই মাতাল ছিলাম, দুজনে কি করেছি সেটা তো আমাদের ব্যাপার, ব্যক্তিগত। টপাটপ হ্যাঁ বেটি, ছাগল বেটি, মূর্খ বেটি। একজন ব্যক্তি স্বেচ্ছা যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে, সেটা আমার কাছে দোষ না। একজন ব্যক্তি স্বেচ্ছা যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে, সেটা আমার কাছে দোষ না। একজন ব্যক্তি স্বেচ্ছা যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে, সেটা আমার কাছে দোষ না। একজন ব্যক্তি স্বেচ্ছা যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে, সেটা আমার কাছে দোষ না।
একজন ব্যক্তি স্বেচ্ছায় যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে সেটা আমার কাছে দোষ। একজন ব্যক্তি স্বেচ্ছায় যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে সেটা আমার কাছে দোষ। আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমি সেটাও অন্যায় করেছি আপনাকে। আপনিও ধর্ষক। ইয়েস, রবি ঠাকুরের পরিবার রবি ঠাকুরকে 10 বছর বা 10 বছরের কাছাকাছি বয়সের একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। তখন রবি ঠাকুরের বয়স অ্যাজ ফার আই নো যে 18 হয়নি। তাহলে 18 বছর বয়সের নিচে বিয়ে করা ঠিক আছে, এটাই বলছেন তো আপনি? মোটেই ঠিক না। রবি ঠাকুরকে যেটা করিয়ে দেওয়া হয়েছে আমি তার সপক্ষে নই। আমি আপনাকে আবারও বলছি, রবি ঠাকুরকে যেটা করিয়ে দেওয়া হয়েছে সেটা সপক্ষে না। তাহলে তো রবি ঠাকুর একজন ধর্ষক। হ্যাঁ, রবি ঠাকুর এমনকি শোনেন এবার, এমনকি আমার নানা দাদা যারা অল্প বয়সে মেয়ে বিয়ে করেছে সেটা তারাও ধর্ষক। আমার নানা দাদা যারা অল্প বয়সে মেয়ে বিয়ে করেছে সেটা তারাও ধর্ষক। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। ইয়েস 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 বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। ইয়েস, এমনকি আমি নিজে 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করেছিলাম। আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমি সেটাও অন্যায় করেছি আপনাকে। আপনিও ধর্ষক। ইয়েস, 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করাটা যদি ধর্ষণ হয় তবে আমি নিজেও ধর্ষক, কারণ সেই ভুলটা আমি করেছি আপনাকে। আপনিও ধর্ষক। ইয়েস, 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করাটা যদি ধর্ষণ হয় তবে আমি নিজেও ধর্ষক, কারণ সেই ভুলটা আমি করেছি আপনাকে। আপনিও ধর্ষক। ইয়েস, 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করাটা যদি ধর্ষণ হয় তবে আমি নিজেও ধর্ষক, কারণ সেই ভুলটা আমি করেছি। এখান থেকে না, ইমোশন থেকে না। ব্রেন কি এখানে থাকে? আমি জানি না, মাদ্রাসায় পড়ে আসলে বিজ্ঞান টিজ্ঞান তেমন একটা জানি না। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এখান থেকে একটু ভাববেন, হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক, জ্ঞানী গুণী সকল মানুষ মিলে কেন নবীকে নিয়ে কটূক্তি করছে? কত রিস্ক নিয়ে করছে? কি, কোন স্বাদে, কোন আনন্দে? প্রত্যেকদিন 2-3 হাজার করে অর্থ আসছে। মুফাজ্জল ইসলাম বলাতে আমি তাদের কাছে গিয়েছিলাম এবং তারা করলো কি, আমাকে বলল হিন্দু মৌলবাদীদের সংগঠনের হয়ে বিভিন্ন সমাবেশ সবাই গিয়ে বক্তৃতা রাখবো এবং তার বিনিময়ে টাকা দিবে। আমি হিন্দুরা যা বলতে পারছে না তা আমি বলে দিচ্ছি, মুসলিমদের বাস দিচ্ছি, তারা আমাকে টাকা দিবে। আমি কেন কাজ করবো? আর মান্থ 60-70 হাজার টাকা ইনকাম। তো আলেমদের কাছে যান, তারা বলবে যে নাস্তিক, আসিফ মহিউদ্দিনের লাইভ শুনবেন না, তাদের কথা শুনবেন না, ইমরান বিন বশিরের কথা শুনবেন না। আমি নাস্তিক না, তারপরেও আপনি আসলে নাস্তিক মাদারচোদ। মুফতি আব্দুল্লাহ আল মাসুদের কথা শুনবেন না, আসাদ মহিউদ্দিনের ভিডিও দেখবেন না। বিবেককে কতটা বিসর্জন দিলে আপনারা বুঝবেন কতটা। তো আমাদের খরচের জন্য আমি বাংলাদেশ থেকে অল্প টাকাই নিয়ে এসেছিলাম, সেটা কয়েক মাসের মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের যে খরচটা আসতো সেটাও আসাদ নূরের মাধ্যমেই